ব্যাক টু ব্যাক 3টে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা, এটা মেসিদের জন্য নতুন কিছু নয়। আমরা সেটা 2014 থেকে 2016-র মধ্যেও দেখতে পেয়েছি। তাই হয়তো ইংল্যান্ড ব্যাক টু ব্যাক 2টা ইউরোর ফাইনাল নিশ্চিত করার পর আলোচনাটা বেশি হলেও মেসিদের বেলায় তা হইতেছে না। 2014 ওয়ার্ল্ড কাপ, 15 এবং 16-র কোপার ফাইনাল, এই আর্জেন্টিনা আর সেই আর্জেন্টিনার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। যাই হোক, আমরা সেই ফারাকে না গিয়ে বরং কোপার 2 ফাইনালিস্টের ফাইনালে ওঠার রাস্তাটা নিয়ে আলোচনা করি। আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে 0 পয়েন্ট নিয়েই কোয়ার্টার ফাইনালে উঠে, কিন্তু গ্রুপের 3টি ম্যাচে আর্জেন্টিনা আর যাই হোক সাবলীল ফুটবল যে খেলতে পারে নাই এটা মোটামুটি নিশ্চিত। আশা করি আর্জেন্টাইন কিউল যারা রয়েছেন তারাও এটার সাথে দ্বিমত হবেন না। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে 2-0-তে ম্যাচ জিতলেও আর্জেন্টিনা ছিল বেশ নড়বড়ে। বিশেষ করে আর্জেন্টাইন মাঝমাঠ খুবই নড়বড়ে ছিল, সেটা ফরওয়ার্ড লাইন থেকে শুরু করে ডিফেন্স পর্যন্ত। একমাত্র এমি মার্টিনেজ ছিল স্বরূপে। দ্বিতীয় ম্যাচে ফেরু এবং গ্রুপের সবশেষ ম্যাচে চিলির বিপক্ষেও বিশ্ব চ্যাম্পিয়ন কিংবা কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পাওয়া যায়নি। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা আরও একটি বাজে ম্যাচ খেলেছে, যদিও এমি মার্টিনেজ নৈপুণ্যে পেনাল্টি শুট আউটে সেমিফাইনাল কনফার্ম করতে পেরেছে। সেমিতে আবার পেয়েছে প্রথম ম্যাচের কানাডাকে। এই ম্যাচেও একই ব্যবধানে জিতলেও নির্বাক ফুটবল খেলতে পারেনি আর্জেন্টিনা। ফাইনালে ওঠার পথে খেলা 5টি ম্যাচে এখনও চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পাওয়া যায়নি। প্রতিপক্ষ যে পরিমাণ সুযোগ পেয়েছে তার যদি প্রপার ইউটিলাইজ করতে পারত, হয়তো অনেক আগেই দেশের বিমান ধরা লাগতো স্কালোনির শিষ্যদের। মাঝমাঠে কোনোভাবেই ম্যাকঅ্যালিস্টার কিংবা এনজো ফার্নান্দেজেরা ক্লিক করতেছে না। ডিফেন্সে রোমেরো লিসান্দ্রো জুটিকে নিয়ে আরও কাজ করতে হবে। এই যাত্রায় বিশ্বমানের কোনো স্ট্রাইকার ফানি বলে হয়তো উতরে গেছে, কিন্তু ফাইনালে দিয়েগো লুইস কিংবা হামেস রদ্রিগেজদের সামনে আরও স্ট্রং হয়ে নামতে হবে। ফুলব্যাকেরাও আরও দায়িত্বশীল হতে হবে। এক গোলকিপিং পজিশন বাদে বাকি কেউই এখনও ক্লিক করতে পারেনি। বিশেষ করে মিডফিল্ডের অবস্থা যাচ্ছে তাই। কোনো ম্যাচেই তারা ডোমিনেট করতে পারে নাই প্রতিপক্ষের উপর। সেমিতে রদ্রিগো ডি ফল চমৎকার খেলেছেন। যদি ফাইনালে তার সাথে এনজো ম্যাকঅ্যালিস্টারেরা জ্বলে উঠতে পারে তবে টানা 28 ম্যাচ আনবিটেন থাকা কলম্বিয়ার লাগাম ধরা যাবে। না হয় অন্য কোনো রেজাল্টও হয়তো দেখা লাগতে পারে মেসিদের। এবার আসি কলম্বিয়ার আনবিটেন রানে। ড্রয়ে কঠিন প্রতিপক্ষদেরই পেয়েছে কলম্বিয়া, সেখান থেকে ব্রাজিলকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া চারটিখানি কথা না। এই দলের দম আছে, স্ট্রেংথ এবং নির্দিষ্ট গোল আছে, আর এই কয়েকটা পজিটিভ প্ল্যান এবং এক্সিকিউশন করার মেন্টালিটি আছে বলেই তারা ব্রাজিলের সাথে ড্র করে ব্রাজিলকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সোফার এই কোপার সবচেয়ে বেটার টিম, সবচেয়ে ধারাবাহিক টিম এই কলম্বিয়াই। তারা শেষ আটে পানামাকে রীতিমতো গুড়িয়ে দিয়ে সেমিতে যেভাবে একজন কম নিয়ে পুরো সেকেন্ড হাফ উরুগুয়ের মতো দলের সাথে, যারা কিনা এই কোপার অন্যতম স্ট্রং টিম, তাদেরকে হারিয়ে 23 বছর পর ফাইনালে উঠে। সুতরাং এই ফাইনালটা অনেক বেশি ফিজিক্যাল ফুটবল নির্ভর ম্যাচ হবে। কলম্বিয়ার সেট পিস এবিলিটি অসাধারণ। সো কলম্বিয়ার অ্যাটাক লাইন বনাম আর্জেন্টাইন ডিফেন্সের একটা ব্যাটেল আমরা দেখতে পাবো। 5 ম্যাচের 4টাতে ম্যান অব দ্য ম্যাচ হওয়া হামেস রদ্রিগেজকে যদি আর্জেন্টাইন ডিফেন্স আটকাতে পারে তবে আর্জেন্টিনা ম্যাচ বের করতে পারবে। যেহেতু আর্জেন্টিনা দলে সেই লেভেলের কোনো সিডিএম সোফার এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, সো এটা একটা কমতি থাকবে এই দলের জন্য। কলম্বিয়া যে ডিফেন্সিভ এবিলিটি শো করেছে পুরো আসর জুড়ে, বিশেষ করে উরুগুয়ের বিপক্ষে, তা আউটস্ট্যান্ডিং। ব্রাজিলকে দেখেছি স্ট্রাগল করতে এই ডিফেন্সের বিপক্ষে। যাই হোক, একটি শরীর নির্ভর ফাইনাল ম্যাচের অপেক্ষায় আমরা। ম্যাচের প্রেডিকশন জানিয়ে দিতে পারেন, কমেন্ট বক্স তো ওপেনই থাকলো। ধন্যবাদ সবাইকে।